কি বলছেন দারোগা বাবু? শক্তিপুরের জমিদার দীনদয়াল বাবুর কর্মচারী এতগুলো টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে গেল? তাহলে আর বলছি কি বাটুল? কিন্তু জমিদার বাবু টাকাগুলো ওর হাতে দিয়েছিলেন কেন? জমিদার বাবুর কুলপুরোহিত ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে পৌঁছে দেবার জন্য। তারপর? তারপর আর কি, আমরা তো ধরেই নিয়েছিলাম যে এতগুলো টাকা হাতে পেয়ে দীনদয়াল বাবুর কর্মচারী ওই মাধবের মাথা ঘুরে যায়, লোভের বশেই সে ওই টাকাগুলো নিয়ে পালায়। কিন্তু গতকাল যা ঘটলো তাতে তো আমাদের ভাবনাগুলোই ওলটপালট হয়ে গেল। কেন দারোগা বাবু, কি ঘটেছে কাল? গতকাল শক্তিপুরের পাশের জঙ্গলে মাধবকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কি চোর ধরা পড়ার ভয়েই মরে গেল? আশ্চর্যের বিষয় কি জানো বাটুল? ওই মাধবের দেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। টাকাগুলো নেবে বলে যে কেউ মাধবকে মেরে ফেলেছে সে কথাও বলা যাচ্ছে না। আবার টাকাগুলো ওখানে পাওয়া যায়নি। তাছাড়া মাধব ওই জঙ্গলে গেলই বা কেন তাও তো বোঝা যাচ্ছে না। কিন্তু মাধব তাহলে মারা গেল কিভাবে? হার্ট ফেল, হঠাৎ ভয় পাওয়ার ফলে। কি ভয় পেয়ে হার্ট ফেল? হ্যাঁ বাটুল, ডাক্তার তো তাই বলছে। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এই রহস্যের কিনারা করে ওই টাকাগুলো উদ্ধার না করতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তুমি কিছু একটা করো বাটুল, প্লিজ। আপনি এত চিন্তা করবেন না দারোগা বাবু, আমি আছি তো। কালই আমরা শক্তিপুরে যাব। না না বাটুল বাবু, হার্ট ফেল করে মাধবের মৃত্যু হয়েছে এ আমি মানতে পারছি না। কিন্তু ডাক্তারের রিপোর্ট তো তাই বলছে। মাধব আমার বহু পুরনো কর্মচারী, নিয়মিত ব্যায়াম করা চেহারা, কোনোদিনও তার কোন রকম শরীর খারাপ হতে দেখিনি। সেই মানুষটা হঠাৎ করে এমন হার্ট ফেল হয়ে যাবে? তাছাড়া ওই জঙ্গলেই বা সে গেল কি করে? আচ্ছা জমিদার বাবু, আপনি এতগুলো টাকা মাধবের হাত দিয়ে কোথায় পাঠাচ্ছিলেন? আসলে আমাদের কুলপুরোহিত ভট্টাচার্য মশাই 1 বছর আগে গত হয়েছেন। ওনার কিছু টাকা পাওনা ছিল আমার কাছে, সেগুলোই পাঠিয়েছিলাম মাধবের হাত দিয়ে ওই ঠাকুর মশাইয়ের পরিবারের কাছে। কিন্তু জঙ্গলটা তো ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে অনেকটাই দূরে। মাধব ওই জঙ্গলে গেল কি করে, আর গেলই বা কেন? আর ভট্টাচার্য মশাইয়ের বাড়ি যাবার পথে তো ওই জঙ্গলটা পড়ে না। সেটা তো ওই জঙ্গলে গিয়েই খুঁজে দেখতে হবে। আজ আমরা আসি জমিদার বাবু। চলুন দারোগা বাবু, জঙ্গলটা একবার দেখে আসি। এই যে এইখানে বাটুল, এই জায়গাতেই মাধবের দেহটা পাওয়া গেছে। এই জঙ্গলে হিংস্র কোনো জন্তু, চোর ডাকাতের উৎপাত আছে বলে তো কখনো শুনিনি। আমরা চারপাশটা খুব ভালো করে খুঁজে দেখেছি বাটুল, সন্দেহজনক কিচ্ছু পাওয়া যায়নি। কিন্তু মাধব এই জঙ্গলে এলো কি করে? স্ট্রেঞ্জ। চলুন তো ওই দিকটা একবার দেখা যাক। মনে হচ্ছে এই মন্দিরের দরজা বহুদিন খোলা হয়নি। দরজাটা এমন ভাবে আটকে গেছে যে সহজে খোলা যাবে না এটা। চলুন দারোগা বাবু, এখানে আর কিচ্ছু দেখার নেই, এবার যাওয়া যাক। কি অত ভাবছে গো বাটুল্লা? এ তো বোঝাই যাচ্ছে যে ওই মাধবী টাকাগুলো অন্য কারো হাতে দিয়ে কোথাও পাঠিয়ে দিয়েছে। বোকার মতো কথা বলিস না বিচ্ছু। তাই যদি হবে তাহলে মাধব মারা গেল কেন? আচ্ছা বাটুলদা, ও বাটুলদা, মাধব জঙ্গলে কেন গেছিল গো? সেটাই তো বুঝতে পারছি না রে। সব ব্যাপারটাই একটা ধোঁয়াশা। দাঁড়াও বাটুলদা, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ বাটুলদা আছে তো? বাটুলদা, ও বাটুলদা, তোমার ফোন। দারোগা বাবু ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ দারোগা বাবু বলুন। হ্যালো বাটুল, এদিকে তো আবার এক কাণ্ড ঘটে গেছে। কি বলছেন? কি ঘটেছে? নিতাই? সে কি? কেন? তারপর আপনারা জঙ্গলের দিকটা খুঁজে দেখেছেন, সেখানেও পাননি? কুলপুরোহিত ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে খোঁজ নিয়েছেন? ও বাবা, সেখানেও যায়নি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ।
দারোগা বাবু কি বললেন গো বাটুলদা? আবার কিছু হয়েছে নাকি শক্তিপুরে? জমিদার বাবুর আরো এক কর্মচারী নিতাই নিখোঁজ। সকাল থেকে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বাটুলদা, নিতাই কি করে নিখোঁজ হলো গো? মাধব টাকা পৌঁছে দিতে না পারায় জমিদার বাবু এবার নিতাইয়ের হাত দিয়ে টাকা পাঠাচ্ছিলেন ওই ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে। ওটা দিতে গিয়েই সে কি আবার জমিদার মশাইয়ের কত টাকা গো? কিন্তু ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার জন্য এত তাড়া কেন জমিদার বাবুর? সেটাই তো এবার আমাকে ভাবাচ্ছে রে, এত তাড়া কেন? ভট্টাচার্য মশাইকে হঠাৎ সাহায্য করবার জন্য এত মরিয়া কেন হয়ে উঠলেন জমিদার মশাই? নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। আর ওই জঙ্গলেই সব কেন ঘটছে? আমাকে এখনই একবার জমিদার বাড়ি যেতে হবে বলে মনে হচ্ছে। শোন, তোরা বাড়িতেই থাক। ঠিক আছে বাটুলদা। ঠিক আছে বাটুলদা। না না জমিদার মশাই, এই কাজটা আপনি একদম ঠিক করেননি। মাধবের মৃত্যু রহস্যের কিনারা হওয়ার আগেই নিতাইকে এ কাজে পাঠানো আপনার একদম উচিত হয়নি। আসলে আমি বুঝতে পারিনি বাটুল বাবু, ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে টাকাটা পাঠানো খুব দরকার। খুব কষ্টে আছে ঠাকুর মশাইয়ের পরিবার, তাই ভাবলাম। কিন্তু আমাকে তো একবার জানাতে পারতেন। তাছাড়া আর 2 দিন অপেক্ষা করলে কি এমন ক্ষতি হতো? আসলে আপনাকে একটা কথা জানানো হয়নি বাটুল বাবু। ভট্টাচার্য মশাই গত হবার পর থেকেই আমি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছি। আজকাল আমার রাতে ঘুম হয় না, একটু চোখ বুজে এলেই ভয়ানক দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠি। আর কি জানেন, রোজ একই স্বপ্ন। সে কি স্বপ্ন? স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। একটা সিংহ এগিয়ে আসছে আমার দিকে। আমি পালাচ্ছি, পালাতে পালাতে আরো গভীর জঙ্গলে চলে গেলাম। হঠাৎ দেখি সামনে একটা মন্দির, ব্যাস আর কিছু না। এরপরে ঠাকুর মশাইয়ের গলা শুনতে পাই যে ওনার পরিবার খুব অর্থ কষ্টে আছে, আমি যেন সে কষ্ট দূর করি। আমার সুখ শান্তি ঘুম সব নষ্ট হয়েছে ওই স্বপ্নের জন্য। তাই ভাবলাম। বুঝলাম, জঙ্গল, এখানেও জঙ্গল। চলুন দারোগাবু, এবার ওঠা যাক। এবার আমরা কি করব বাটুল? আমার চাকরিটা এবার থাকবে তো? চিন্তা করবেন না দারোগাবু, এই রহস্যের সমাধান আমি করবই। এখন চলুন তো একবার ওই ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে যাওয়া যাক। ওই জমিদার আমাকে টাকা পাঠাবে কেন? আর ও পাঠালেই বা আমি নেব কেন? 1 বছর আগেও যেদিন টাকা প্রয়োজন ছিল তখন কত হাতে পায়ে ধরেছি, একটু দয়া হয়নি ওই নিষ্ঠুর লোকটার। সেদিন কয়েকটা টাকা দিলে তো আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। না না, এভাবে কেন বলছেন আপনি? কি হয়েছিল 1 বছর আগে? 1 বছর আগে আমার একমাত্র ছেলেটার ভয়ঙ্কর অসুখ করে। তখন ভট্টাচার্য মশাইও বেঁচে কত করে হাতে পায়ে ধরেছিল ওই জমিদারের কয়েকটা টাকার জন্য। সেদিন কয়েকটা টাকা পেলে আমার ছেলেটাকে হয়তো বাঁচাতে পারতাম, কিন্তু একটাও টাকা দেয়নি ওই জমিদার। বের করে দিয়েছিলেন ধাক্কা দিয়ে। ভেবেছিলেন এ টাকা দিয়ে ভট্টাচার্য মশাই বনদেবীর পুজো করবেন। রাগে দুঃখে অপমানে মানুষটা পাগলের মতন হয়ে গেলেন। ছেলেটাকেও বাঁচাতে পারলাম না, আর উনিও 1 মাসের মধ্যেই। বলুন জমিদার বাবু, এসব কথা আপনি আমাদের বলেননি কেন? লজ্জায় বাটুল বাবু, লজ্জায় বলতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম সেদিন ওভাবে ঠাকুর মশাইকে বের করে দেওয়া আমার অত্যন্ত অন্যায় হয়েছিল। হয়তো আমার জন্যই ওনাদের আজ এই অবস্থা। বুঝতে যখন পেরেছিলেন তখনই ব্যবস্থা নিলেন না কেন? ততদিনে যে অনেক দেরি হয়ে গেছে বাটুল বাবু। ঠাকুর মশাইয়ের ছেলেটা মারা গেল, আর তারপর তো ঠাকুর মশাই নিজেও। এখন আমি কি করব বাটুল বাবু, আমি কি করব আপনি একটু বলে দিন। শুনুন শুনুন দীনদয়াল বাবু, অন্যায় যখন করেছেন তখন তার ফল তো ভুগতেই হবে। কিন্তু বাটুল, এর সঙ্গে মাধবের মৃত্যু আর নিতাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার কি সম্পর্ক? দারোগা বাবু,
আশা করছি খুব শিগগিরই সেটা জানা যাবে। শুনুন দীনদয়াল বাবু, আপনি আবার ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে টাকা পাঠাবেন। কিন্তু কোনো চিন্তা নেই আপনার, আপনি টাকার ব্যবস্থা করুন। এবার আপনার টাকা পৌঁছে দিতে অন্য কেউ নয়, আমি নিজে যাব। এই রহস্যের সমাধান আমাকে এবার করতেই হবে। কি হচ্ছে এসব? হঠাৎ হঠাৎ এই ঝড় এলো কোথা থেকে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কি হচ্ছে এসব? এ তো সেই জঙ্গল। এই জঙ্গলেই তো মাধবের মৃত্যু হয়েছিল। একে আমি এখানে এলাম কি করে? তাহলে ওই ঝড়ই কি আমার মতো মাধবকেও এখানে এনে ফেলেছিল? তার মানে নিতাইও এই জঙ্গলেই? না 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 না, আশপাশটা খুঁজে দেখতে হবে ভালো করে। নিতাইও নিশ্চয়ই এখানেই কোথাও আছে। সিংহ! এই জঙ্গলে সিংহ এলো কোথা থেকে? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মনে হচ্ছে সিংহটা আমাকে ভয় দেখাতে চাইছে, কিন্তু না, আমি পিছু হটবো না। একে সিংহটা পালিয়ে যাচ্ছে, ওর পেছনে যাই। আমাকে জানতে হবে কোথা থেকে এসেছে এই সিংহ। আরে এ তো সেই মন্দির। আমি স্পষ্ট দেখলাম সিংহটা এই মন্দিরেই ঢুকলো, কিন্তু এর দরজা তো বন্ধ। এবার এই দরজা আমাকে খুলতেই হবে। একি এখানে তো এই মূর্তিটা ছাড়া আর কিছুই নেই, কিন্তু কিসের আওয়াজ? কোনো মানুষের কান্না মনে হচ্ছে, কিন্তু আওয়াজটা আসছে কোথা থেকে? আরে এটা তো মনে হচ্ছে কোনো সুড়ঙ্গের দরজা। কান্নার আওয়াজটা মনে হচ্ছে এর নিচ থেকেই আসছে। দেখি তো কি আছে এর নিচে। প্রথমে সিংহ, তারপর মন্দির। জমিদার বাবুর স্বপ্নের সঙ্গে তো সব মিলে যাচ্ছে। তার মানে এখানে একই, এ তো মনে হচ্ছে নিতাই, কিন্তু এখানে এলো কিভাবে? সুড়ঙ্গের দরজাও তো বন্ধ ছিল। আমি ওকে এখানে নিয়ে এসেছি। কে আপনি? আমি দিনকরি ভট্টাচার্য, এই মন্দিরের পুরোহিত। আপনি তাহলে জমিদার দীনদয়াল বাবুর কুলপুরোহিত ভট্টাচার্য মশাই? হ্যাঁ আমি। কিন্তু আপনি তো মরে গেছি, কিন্তু আমার আত্মা তো মুক্তি পায়নি। ওই দীনদয়াল জমিদার যতদিন না তার পাপের প্রায়শ্চিত্ত করছে,
ততদিন আমার মুক্তি নেই। ওর নিষ্ঠুরতার জন্যই আমি আমার সন্তানকে হারিয়েছি। ভট্টাচার্য মশাই, সেদিন হয়তো দীনদয়াল বাবু বুঝতে পারেননি যে টাকাটার আপনার এতটা প্রয়োজন ছিল। না, মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। সব জানতো সে, তার জন্যই আমার পরিবারের এত অভাব নেমে এসেছিল। এ কথা বলছেন কেন? শোনো শোনো, তবে আমি শুধু ওই জমিদারের কুলপুরোহিত ছিলাম না, এই মন্দিরের অধিষ্ঠাত্রী বনদেবীরও পুরোহিত ছিলাম আমি। বংশ পরম্পরায় নিষ্ঠা ভরে বনদেবীর পুজো করতাম আমরা। জমিদার বাবুর পূর্বপুরুষ কেউ কখনো তাতে বাধা দেননি, কিন্তু এই দীনদয়াল জমিদার হতেই বনদেবীর পুজোয় বাধা দিতে থাকে। তার ভয়ে গ্রামের সকলেই এই মন্দিরে আসা বন্ধ করে দেয়। ক্রমশ আমার উপার্জনও বন্ধ হতে থাকে। তবু আমি বনদেবীর সেবা কখনো বন্ধ করিনি। কিন্তু সেদিন যখন জমিদারের কাছে সাহায্য চাইতে যাই, আমি তো আপনাকে বললাম ঠাকুর মশাই, আপনাকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ওই টাকা দিয়ে আপনি ওই জঙ্গলের বনদেবীর পুজো করবেন, সেটা আমি কিছুতেই হতে দেব না। না না জমিদার মশাই, আমার ছেলেটার যে বড় অসুখ, টাকা না পেলে আমি যে ওর চিকিৎসা করাতে পারবো না। আমি আপনার পায়ে ধরছি জমিদার মশাই, কিছু টাকা অন্তত আমাকে দিন। মিথ্যে বলবেন না ভট্টাচার্য মশাই। চলে যান আমার চোখের সামনে থেকে। এই, কে আছিস? এই পুরুষটাকে বাড়ির বাইরে বের করে দে। তার দরকার নেই বাবা, আমি চলে যাচ্ছি। কিন্তু যে অপমান আজ আপনি আমায় করলেন জমিদার মশাই, তা আমি কখনো ভুলবো না, কখনো না। বুঝলাম, কিন্তু মাধব আর নিতাই কি দোষ করেছিল? আপনি ওদের ক্ষতি করলেন কেন? আমি পূজারী ব্রাহ্মণ, আমি কখনো কারোর ক্ষতি করিনি। তাহলে মাধব মারা গেল কিভাবে? ভয়ে, সিংহ দেখে ভয় পেয়ে গেছিল সে। আর নিতাই? ওকে ওই সিংহের হাত থেকে বাঁচাতে আমি এখানে নিয়ে এসেছি। কিন্তু এই জঙ্গলে সিংহ এলো কোথা থেকে? আর সে গেলই বা কোথায়? আর ওই ঝড়? ওটা যেমন তেমন ঝড় নয়, ওটা বনদেবীর রোষ। আর ওই সিংহ, ওটা হলো আমাদের এখানকার বনদেবীর বাহন। আমার উপর অন্যায়ের বিচার করতে বনদেবী ওকে পাঠিয়েছেন। দেবী জমিদারকে স্বপ্নে বহুবার আদেশ দিয়েছেন এই মন্দিরে এসে তার পাপের প্রায়শ্চিত্ত করতে, কিন্তু জমিদার বারবার নিজে না এসে তার কর্মচারীদের পাঠিয়েছে। কিন্তু তিনি তো আপনার পরিবারকে সাহায্য করার জন্যই তাদের পাঠিয়েছিলেন। তাতে কি, সে নিজে তো আসেনি। লজ্জায় জমিদার বাবু তার অন্যায় বুঝতে পেরেছেন, তিনি আজ সত্যি অনুতপ্ত। তুমি ঠিক বলছো ভট্টাচার্য মশাই, আমি বাটুল। আমি আপনাকে বলছি, জমিদার মশাই সত্যি নিজের ভুল বুঝতে পেরেছেন। এবার আপনি তাকে ক্ষমা করে দিন। বেশ, তবে সে নিজে সেই মন্দিরে দাঁড়িয়ে আমার পরিবারের কাছে ক্ষমা চাক, তবেই বনদেবী তাকে ক্ষমা করবেন, আর আমার আত্মাও শান্তি পাবে। আমি আপনাকে কথা দিচ্ছি ভট্টাচার্য মশাই, এইবার জমিদার মশাই নিজে এসে আপনার পরিবারের কাছে ক্ষমা চাইবেন। বেশ, তবে এই নাও বাটুল, মাধব আর নিতাইয়ের হাত দিয়ে যে টাকা জমিদার পাঠিয়েছিল সেগুলো তুমি ওকে ফেরত দিও। এত টাকার কোনো প্রয়োজন নেই। তাকে বলো সে যেন আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব নেয় আর এই মন্দির সংস্কার করে বনদেবীর পুজো আরম্ভ করে। তাই হবে। আমি যাই ভট্টাচার্য মশাই। জমিদার বাবু এবার এই মন্দিরে অবশ্যই আসবেন, আর আমি তার দায়িত্ব নিলাম। বিদায় বাটুল, আমি তোমাদের অপেক্ষায় থাকবো। সব তো শুনলেন জমিদার বাবু, এবার বলুন আপনি কি করবেন? আমি এখনই যাব বাটুল, আজই গিয়ে ক্ষমা চাইব বনদেবীর কাছে। ভট্টাচার্য মশাই শুধুমাত্র আমার কুলপুরোহিত ছিলেন না, এই কথাটা আপনার কাছে আমি গোপন করে ভুল করেছি। বংশ পরম্পরায় আপনারা ওই বনদেবীর পুজো করে আসছেন, আপনিও তাই করুন, এতে আপনারই ভালো হবে। বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আমি আবার বনদেবীর পুজোর ব্যবস্থা করব। আপনি নিজে দাঁড়িয়ে থেকে সেই পূজার সমস্ত ব্যবস্থাপনা দেখাশোনা করবেন। আমাকে নিজের ভুল শুধরে নেবার আর একটা সুযোগ দিন। আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন, তখন ভট্টাচার্য মশাইও নিশ্চয়ই আজ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। বনদেবীও আজ আপনাকে আশীর্বাদ দেবেন জমিদার বাবু। মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পেরে সেই ভুল শুধরে নিতে চায়, তখন তাকে নিজের ভুল শোধরানোর সুযোগ অবশ্যই দেওয়া উচিত। তোমরা কি বলো? কি তাই না? এইরকম ওয়েদারে না একটা ভূতের গল্প হলে হেব্বি হয়। তা কে কাকে ভূতের গল্প শোনাচ্ছে শুনি? ও বাবা 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 বাটুলদা, তুমি আরে এখানে এসে বসো বসো। হ্যাঁ বাটুলদা, এই নাও মুড়ি মাখা খাও। কি ব্যাপার বলতো? হঠাৎ আমাকে এত তো আজ? মুড়ি মাখা খেতে খেতে একটা জমিয়ে ভূতের গল্প শোনাও দেখি। ভূতের গল্প? ও আচ্ছা, এই জন্যই এত খাতির করে আমায় মুড়ি খাওয়ানো হচ্ছে। বাটুলদা, ও বাটুলদা, বলো না গো বাটুলদা, তোমার কাছে তো গল্পের অনেক স্টক। আচ্ছা তবে শোন, এটা অনেক বছর আগেকার কথা। তখন আমলাখালিতে আমার এক অসুস্থ পিসিমা থাকতেন। আমি প্রায়ই যেতাম সেখানে। তা একদিন পিসির বাড়ি থেকে ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। তাই আর বড় রাস্তা দিয়ে না গিয়ে গোবিন্দপুরের একটা বাঁশঝাড়ের ভেতর দিয়ে শর্টকাট নিলাম। মনের আনন্দে গুনগুন করতে করতে যাচ্ছি, হঠাৎ বাটুল বাবু, ও বাটুল বাবু। কে কে একটা আমার নাম ধরে ডাকলো মনে হয়, কিন্তু এত রাতে এখানে আমায় কে ডাকবে? নিশ্চয়ই আমার মনের ভুল। ও বাটুল বাবু, বাটুল বাবু, একটু দাঁড়ান। এই কে রে? এত রাতে আমায় ডাকাডাকি করছিস? এ কি, আপনি কে? আর এখানে আমাকে এভাবে ডাকাডাকি করছেন কেন? আমি হলাম গজেন সামন্ত, না মানে গজেন সামন্তের ভূত। গজেন সামন্তের ভূত? হ্যাঁ বাবা, অনেক কষ্টে তোমার দেখা পেয়েছি, আমায় একটু সাহায্য করো বাবা। আপনি আমায় চেনেন? তোমায় কে না চেনে? এমন পরোপকারী আর শক্তিশালী মানুষ দেশে আর কটা আছে? তাই তো কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসেছি বাবা। এতদিন তো মানুষকে বিপদ থেকে উদ্ধার করতাম, এখন দেখছি ভূতেদেরও বিপদ থেকে উদ্ধার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে আপনি কি সাহায্য চাইছেন সেটা বলুন। কোন রকমের অন্যায় আবদার কিন্তু আমি রাখি না। না না বাবা, আমি কোনো অন্যায় করিনি। তুমি আমার পুরো গল্পটা শুনলেই বুঝে যাবে আসল অন্যায়টা কার। আমি ছিলাম এই গোবিন্দপুর গ্রামের এক সচ্ছল চাষি। নিজের বিশাল জমি জমা আর গরু বাছুর নিয়ে ভালোই সংসার কাটছিল। আমাদের গ্রামের জমিদার নরহরি সরকার ছিলেন অত্যন্ত দয়ালু মানুষ। এমন প্রজাবৎসল জমিদারের হঠাৎ যে কি রোগ হলো, দিনে রাতে ঘরে বাইরে শুধু ভূতের ভয়। জমিদারের ভূতের ভয়? হ্যাঁ বাটুল বাবু, কালে কালে এমন হলো যে সারাদিন তিনি নিজেকে ঘরবন্দি করে রাখতেন আর জমিদারি চালাতে লাগলো জমিদার বাড়ির অত্যাচারী নায়েব। সারাদিন এই ভূত ভূত করে খাওয়া দাওয়া তো মাথায় উঠেছে। একটু ভালো করে খাও দেখিনি। নাও এই মাছের মুড়োটা আগে খাও তো। ওমা, কি হলো গো? আরে বাবা, কোথায় ভূত? ওগো, দরজাটা খোলো, এখানে কোনো ভূত নেই। না 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 গিন্নি, আমি স্পষ্ট দেখেছি ওই মাছের ভূতটা আমায় গিলে খেতে আসছে। না 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 না, আমি কিছুতেই দরজা খুলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমায় মাছ খেতে হবে না। আরে বাবা, তুমি অন্য কিছু দিয়ে ভাত খাবে, চলো তো। না না, আমি ভাতও খাবো না, বাইরেও যাব না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। ওগো, তুমি বাইরে না বেরোলে এত বড় জমিদারি কে সামলাবে?
কেন? ওই নায়েবকে বলো সব দেখতে। আর আর না হয় জমিদারি গোল্লায় যাক। এই দরজা আমি কিছুতেই খুলবো না। দরজা খুললেই ওই ভূতেরা সব কিলবিল করে ঢুকে যাবে। ওরে বাবা, না না না, দরজা আমি খুলবো না, দরজা আমি খুলবো না। ওনাকে তো কিছুতেই দরজা খোলাতে পারলাম না। এখন আপনার উপরেই ভরসা নায়েব মশাই। আপনি দায়িত্ব না নিলে আমাদের এত বড় জমিদারিটা একদম যে ভেসে যাবে। আপনি কাঁদবেন না গিন্নিমা, আমি আছি কি করতে। জমিদার বাবু আমাকে এত স্নেহ করেন, ওর এই বিপদের দিনে আমি আপনাদের পাশে দাঁড়াবো না তো আর কে দাঁড়াবে গিন্নিমা? আমার সম্বল বলতে ওই জমিটুকুই আছে, ওটা আপনি কেড়ে নিলে মরে যাব না মশাই। খাজনা দিস না, এসব বললে কি করে চলে রঘু? এরকম ভাবে চলতে থাকলে তো জমিদারিটা লাটে উঠবে, তাই না? না 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 বাপু, দলিলটা দিয়ে যাও আমার কাছে। জমি গেলে খাবো কি না মশাই? জমি গেলে খাবো কি? সেটা তো আমার দেখার কথা নয়। যা শিগগিরি গিয়ে আমার জমির দলিলটা নিয়ে আয়, না হলে ওই জমি কি করে দখল করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। জমিদার বাবু, জমিদার বাবু, একটিবার দরজাটা খুলুন, একটু দরকার আছে তো। না 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 না, আমি কিছুতেই দরজা খুলবো না। দরজা খুললেই ভূতে ধরবে আমাকে। আরে আজ রঘুর জমিটা দখল করেছি জমিদার বাবু। ও বেটা অনেক খাজনা ফাঁকি দিয়েছে, কিন্তু আপনি না এলে সেই জমি আমি কি করে দখল করব বলুন তো? আপনার সই লাগবে তো। ও সব আমি কিছু জানি না। ওরে বাবা রে, জমি তুমি সই করে তোমার নামে লিখিয়ে নাও নায়েব। এই ভূতগুলো এখান থেকে গেলে তবে আমি বেরিয়ে এসে আমার নামে লিখে নেবক্ষণ। আপনার যা হুকুম জমিদার বাবু। বাইরে সত্যি সত্যি অনেক ভূত আছে। আজ এত দেরি হলো কেন গো তোমার? দেরি তো হবেই গিন্নি, এত বড় জমিদারি বলে কথা। অন্যের জমিদারির পিছনে তুমি বা কেটে মরছো কেন শুনি? অন্যের জমিদারি কি বলছো গো গিন্নি? এ তো আমাদেরই জমিদারি। জমিদার বাবুর ভূত ভীতি দিন দিন যেভাবে বাড়ছে তাতে আর বেশি দিন বাকি নেই। সত্যি বলছো? সত্যি মানে এর মধ্যে গ্রামের কত চাষির জমি আমার নামে করিয়ে নিয়েছি। এই তো আজকেই তো রঘুর জমিটা হাতালাম, অর্ধেক জমিদারি তো এর মধ্যেই আমার নামেই বলতে পারো। ও মা, এ তো দারুণ খবর গো। পুরো জমিদারিটা পেলে আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। দাঁড়াও দাঁড়াও গিন্নি, আগে তো গজেন সামন্ত জমিটা হাতাই, তারপরে পুরো জমিদারির কথা ভাবা যাবে। খন এই গ্রামে ওর জমিটাই তো সবচেয়ে বড়। কিন্তু ওই বুড়োটা তো শুনেছি খুব কুঁয়ার। ওর কাছ থেকে কি জমি নিতে পারবে? কিছু না কিছু তো একটা করতেই হবে। তা গজেন কাকা, খাজনা বাকি পড়ে পড়ে তোমার যা দেনা হয়েছে তা সুদে আসলে মেটাতে পারার বয়স তোমার আর নেই। তাই জমিদার বাবু বলেছে তোমার এই জমিটা নিয়ে নিতে। এমনিতেই তোমরা বুড়ো বুড়ি এত বড় এই জমি নিয়ে করবেটাই বা কি বলো? কি খাজনা বাকি পড়েছে? এত বড় মিথ্যে কথা! তুমি নিজে এসে প্রত্যেকবার আমার কাছ থেকে খাজনা নিয়ে গেছো। সে তো কাকা তুমি জানো আর আমি জানি, জমিদার বাবু তো জানেন না। কি তুমি জমিদার বাবুর সাথে এইভাবে জোচ্চুরি করছো? তুমি এত খারাপ মানুষ নয়। এই যে বুড়ো বলে অনেক রেয়াত করেছি, এখন চুপচাপ বাড়ির দলিলটা আমার নামে করে দাও বলছি। হিসেবের খাতায় কিন্তু তোমার নামে অনেক খাজনা বাকি পড়ে আছে। কিছুতেই দেব না, কিছুতেই না। আমি আমার এই জমি বাড়ি কিছুতেই তোমার নামে লিখে দেব না। খাজনা যদি বাকি থাকে তবে সেটা জমিদার বাবুর কাছে বাকি আছে। তাই জমি যদি আমায় লিখে দিতে হয় সেটা আমি তার নামে লিখে দেব। তোমাকে আমি কিছুতেই জমির দলিল দেব না। কি এত বড় কথা? আমি দেখে নেব তুমি কি করে নিজের জমি আগলাও। সে তুমি যা পারো করো গিয়ে। গিন্নি, গিন্নি, আমি খেতে যাচ্ছি। দাঁড়াও কাকা, তোমার বুড়ো হাড়ে দুব্বো কি করে গজাতে হয় তা আমি ঠিক জানি, বলে দিলুম মনে রেখো। জমিদার বাবু, একটিবার না বেরোলেই যে নয়। ওরে বাবা রে, আমি কিছুতেই বেরোবো না, আমি কিছুতেই বেরোবো না। তুমি যা পারো করো গে, যাও যাও। এই গজেন সামন্ত বড় ঘোরের লোক জমিদার বাবু, আপনি না গেলে কিছুতেই হবে না।
ওরে বাবা রে, না না না, আমি বেরোলেই ভূতে ধরবে আমাকে। এখানে কোনো ভূত নেই জমিদার বাবু, আমি থাকতে আপনার কি ভয়? তুমি কি আর ভূতের সাথে যুদ্ধ করে পারবে? আমি একা কেন জমিদার বাবু, আমাদের সাথে আপনার সব লেঠেলরাও তো থাকবে। ঘরের ভেতরেই বরং আপনি একা রয়েছেন, সেখানেই বরং ভূত হামলা করতে পারে, তাই বেরিয়ে আসুন। হ্যাঁ, কি বলছো কি নায়েব? হ্যাঁ, বন্ধ ঘরেও ভূত আসতে পারে? তাইলে আর বলছি কি জমিদার বাবু, তার থেকে আমার সাথে গজেন কাকার জমিতে চলুন, একটা হেস্ত নেস্ত করে আসা যাক। বেশ বেশ বেশ, তাই চলো তাই চলো। চলো চলো, শিগগির এখান থেকে চলো 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 চলো। গজেন কাকা, ও গজেন কাকা, এই যে গজেন কাকা, তখন যেন কি সব বলছিলাম আমায়, এখন সাহস থাকে তো জমিদার বাবুকে বলে দেখি। হ্যাঁ, বলবোই তো, তোমার কাণ্ড কারখানা সব বলবো। ভূত কোথায় জমিদার বাবু? এখানে তো কোনো ভূত নাই। কাকতারু হ্যাঁ, ওটা তো কাকতাড়ুয়া জমিদার বাবু, ভূত কেন হতে যাবে? এই কালু, জমিদার বাবুকে চট করে বাড়ি নিয়ে যা। তার মানে তুমি জমিদার বাবুকে ভয় দেখানোর জন্য ইচ্ছে করে এই কাকতারুয়াটাকে এখানে সাজিয়ে রেখেছো, আমি বুঝেছি। না না না, বিশ্বাস করো, ওটা তো বহুদিন ধরেই কাক তাড়ানোর জন্য এখানে রাখা রয়েছে। বাজে কথা বলবে না কাকা, বাজে কথা বলবে না। তুমি জানতে না জমিদার বাবুর ভূতে ভয় পাওয়ার রোগ আছে? জমি না দেওয়ার জন্য তুমি জমিদার বাবুকে ইচ্ছে করে অসুস্থ করে দিয়েছো, ইচ্ছে করে। না না বাবা, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এসব করিনি, কিচ্ছু করিনি আমি বাবা, কিচ্ছু করি না, তুমি ইচ্ছে করেই করেছো। এখন তাড়াতাড়ি যদি জমিটা আমার নামে লিখে না দাও, তাইলে এই লেটেলরা তোমায় মেরে নদীর জলে ফেলে দিয়ে আসবে, বলে দিলুম। না না না, আমি কিছুতেই আমার এই জমি দেব না। এই জমি আমার প্রাণ বাবা, এই জমি আমার প্রাণ। দেবে না? আচ্ছা, এই সব কটা মিলে মারতো বেটাকে। ওরে বাবা রে, মেরে ফেললে রে, মেরে ফেললে। লিখে দেবে কিনা বলো কাকা, নইলে কিন্তু লাঠির বাড়িতে মাথা ফাটিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখে দিচ্ছি। ঘরে বন্দি ছিল, ভালোই তো ছিল, বেরিয়ে কি কাণ্ড হলো বলুন তো নায়েব মশাই। আহা, কাঁদবেন না গিন্নিমা, অনেক ডাক্তার বুদ্ধি তো করেছেন। যদি অভয় দেন তো একটা কথা বলি। বলুন না। আপনি বরং জমিদার বাবুকে নিয়ে একটু পাহাড় থেকে হাওয়া বদল করে আসুন। হ্যাঁ, ডাক্তার বাবু ওই কথাই বলছিলেন। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আপনি গোছগাছ করে নিন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি গিন্নিমা। ঠিক আছে, তবে তাই হোক। তুমি দেখে নিও গিন্নি, আমি যদি মরেও যাই তাহলেও আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। না না না, কি গো, কি হলো গো? কে গো, এই ভর সন্ধ্যেবেলা আমার মুখ কালো করে বসে আছো কেন গো? নায়েবের চিঠি এসেছে, গ্রামে গজেন সামন্ত মারা গেছে, বুঝলে গিন্নি? ও, সেই বুড়োটা তো তোমাকে ভয় দেখিয়েছিল, তা বয়স হয়েছিল, মারা গেছে, এতে এমন আর কি ব্যাপার? না গো গিন্নি, বেচারা জমির শোকে মারা গেছে। এই জন্য তুমি মন খারাপ করে বসে আছো? সত্যি পারো বটে। দাঁড়াও, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। তখন তো কিছু না জেনেই জমির দখল নিতে এসেছিলেন, এখন আর দুঃখ করে কি লাভ? গজেন, মরবেন না, না 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 না।
এইভাবেই ওই বদমাস নায়েবটা গোটা গোবিন্দপুরের জমিদারি দখল করে নিয়েছে। সে সবই তো আমি বুঝলাম গজেন বাবু, কিন্তু আপনি খামোখা নিরীহ জমিদারকে ভয় দেখিয়ে মেরে ফেলতে গেলেন কেন? বিশ্বাস করো বাবা, আমি ওকে মারতে চাইনি। আমি তো ওকে ওর নায়েবের সব কুকীর্তির কথা জানাতে গিয়েছিলাম, কিন্তু উনি যে ভয় পেয়ে এরকম ভাবে মারা যাবেন তা আমি বুঝতে পারিনি বাটুল বাবু। তা তারপরে আপনি নায়েবকে গিয়ে ভয় দেখালেন না কেন? অত বড় জমিদার বাড়ির কোন ঘরে ওই বদমাইশটা থাকে তা তো আমি জানি না। যদি আবার অন্য কেউ আমায় দেখে ভয় পায় তাই আর যাইনি। তা আপনি এখন আমার কাছে কি চাইছেন? ওই নায়েবের উচিত শিক্ষা আর আমার স্বপ্নের জমি। কিন্তু আপনিই বা এখন জমি নিয়ে কি করবেন? যাই করি না কেন, দরকার হলে দান করে দেব, কোনো ভালো কাজে লাগবে, তবু ওকে ভোগ করতে দেব না। তাহলে ঠিক আছে, আমি কাল সকালেই আবার গোবিন্দপুর গ্রামে আসছি। তারপর দেখা যাক। তবে আমি যেরকম বলবো আপনাকেও সেরকম ভাবে আমায় সাহায্য করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ভদ্রলোককে দেখে তো বেশ একটা কেউ কেটা বলেই মনে হচ্ছে। ইনি আবার সেই নায়েব নন তো? হিরে ভোলা, তোকে সেদিন বলে গেলাম জমির দলিল টলিল গুলো আমার কাছে নিয়ে যাবি, তা না করে তুই এই জমির ফসল তুলছিস। জানিস না এ জমি এখন আমার? অমন কথা বলবেন না নায়েব মশাই। কি তুই আমাকে নায়েব বললি? জানিস না আমি এখন এই গ্রামের জমিদার। শম্ভু, তুই আজই এই জমিতে লেটেল পাঠা। ঠিক যা ভেবেছি, ইনি সেই নায়েব। গজেন সামন্তর ভূত দেখছি সব সত্যি কথাই বলেছে। দাঁড়াও নায়েব, এবার আমি তোমায় মজা দেখাচ্ছি। ও বউ, এ ভদ্রলোক শহর থেকে জমি কিনতে আইছেন, তাই আপনার কাছে নিয়ে এলুম। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আপনি জমি কিনতে চান, কিন্তু এই গ্রামে জমি কিনে আপনি কি করবেন? আমি এখানে একটা কারখানা খুলতে চাই। তার জন্য আমার প্রায় 20 বিঘে জমি চাই। এর জন্য আমি ডবল দাম দিতেও রাজি। 2 গুণ দাম? আগে হ্যাঁ, তবে আমি কিন্তু 20 বিঘেই চাই, তাও এক টানা। এত বড় জমি তো এই গ্রামে একটাই আছে। আচ্ছা চলুন আমার সাথে। ওই দেখুন, পাক্কা 22 বিঘে জমি আছে। বলুন পছন্দ? বাহ, তো এই জমিটা কার? কার আবার? অবশ্যই আমার। বেশ বেশ, কিন্তু জমিদার বাবু, আমার এই কাকতারুয়াটাকে যে একদম পছন্দ হচ্ছে না। দেখলেই কেমন ভয় লাগছে। ওটা থাকলে কিন্তু আমি জমি কিনবো না। আপনিও ভূতে ভয় পান নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ওটাকে উপরে ফেলার ব্যবস্থা করছি, দাঁড়ান। বাঁচাও বাঁচাও! ও বাটুল বাবু, ওই বদমাইশ নায়েবটাকে ভয় দেখাতে পেরে যা আনন্দ হচ্ছে তার কি বলবো। এতদিনে মনে হচ্ছে মনেও শান্তি। বেশ বেশ বেশ, তবে আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি গজেন বাবু। আপনাকে দলিলের ব্যাপারে যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি সব জমি আপনার নামে লিখে রেখেছি। এবার নায়েবের খেলা শেষ। আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ, আসলে ওই কাকতারুয়াটা, যাই হোক, আপনি টাকা নিয়ে এসেছেন? না জমিদার বাবু, এই জমিটা আমি অলরেডি আসল মালিকের কাছ থেকে কিনে নিয়েছি। আপনাকে সেটাই জানাতে এসেছিলাম। হ্যাঁ, আসল মালিক? আসল মালিক মানে
কে আসল মালিক? আমি এই জমির আসল মালিক। মোটেই না, এই জমির আসল মালিক হলেন গজেন সামন্ত। কাল রাতে এই জমি উনি আমাকে বিক্রি করে দিয়েছেন। এই দেখুন দলিল। কই 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 দেখি। এ হতেই পারে না, হতেই পারে না। গজেন সামন্ত কবে মরে গিয়ে ভূত হয়ে গেছে, আর মারা যাওয়ার আগে আমাকে জমিটা দান করে দিয়েছে। দাঁড়ান দাঁড়ান, আমি দেখাচ্ছি দেখাচ্ছি। শুনুন, আমি পড়ছি। আমি গজেন সামন্ত স্বেচ্ছায় আমার জমি শ্রী নিকুঞ্জ হালদারকে দান করছি। জমিদারের পর এবার তুই আমার জমি ভোগ করতে তোকে দেব না। কি এসব কি হচ্ছে? ধর ধরে ধর ধর, উড়ে গেল রে, উড়ে গেল। ভূত ভূত ভূতে নিয়ে গেল রে, ভূতে নিয়ে গেল রে। ধর ধর চিঠি, ভূতে নিয়ে গেল, ভূতে নিয়ে গেল রে, ভূতে নিয়ে গেল রে। পরে খবর নিয়ে জেনেছি সেই নায়েব আর ওই গ্রামে ফিরে আসেনি, আর এখন সেই গ্রামের দায়িত্ব সরকার নিয়েছে। বেশ হয়েছে, যেমন কর্ম তার তেমন ফল। আর তোমার সেই 22 বিঘা জমি? কোনোদিন গোবিন্দপুর গেলে দেখতে পাবি, সেখানে এখন মস্ত বড় স্কুল তৈরি হয়েছে। গজেন সামন্ত মরে গিয়েও তার জমিকে সঠিক কাজেই লাগিয়েছেন। কি তাই না?